নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সত্যি সময় যে কত তাড়াতাড়ি বদলায় তা বাংলাদেশকে দেখলে বোঝা যায়। সেদিন শেখ হাসিনা কার্যত ছাত্র আন্দোলনের সামনে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলেন। তারপর এই বাংলাদেশের ছাত্ররা নতুন বাংলাদেশ গড়েছিলেন, এরকম একটি দাবি তারা বিভিন্ন ক্ষেত্রে করে বসেন। সেই বাংলাদেশকে তারা নতুন বাংলাদেশ কিংবা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশের সেকেন্ড ভার্সন বিভিন্ন নামে কিন্তু আখ্যায়িত করেন। অর্থাৎ শেখ হাসিনা পরবর্তী সময় বাংলাদেশে শুধুই যে ভালো দিকগুলো থাকবে এটাই কিন্তু কাঙ্ক্ষিত ছিল, কিন্তু ফের আরও একটা ছাত্র আন্দোলন যে বাংলাদেশের বুকে নতুন করে জন্ম দেবে সেই রকম কিন্তু প্রত্যাশা কারোরই ছিল না। কাল হঠাৎ করে গোটা বাংলাদেশ ফের একবার ছাত্র আন্দোলনে কিন্তু কেঁপে উঠল। শহরের দুই নামকরা বিশ্ববিদ্যালয় এবং কলেজ তারা নিজেদের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা থেকে যেরকম বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়লেন এবং সেই সংঘর্ষকে সামনে রেখে সেনাবাহিনী এবং পুলিশ কার্যত যেভাবে বাংলাদেশের এই সরকারকে পর্যদস্ত করলেন তা নিঃসন্দেহে কিন্তু মোহাম্মদ ইউনূসের বড় মাথা ব্যথার কারণ হতেই পারে। হঠাৎ করে সেনাবাহিনী ছাত্রদের উপর গ্রেনেড ছুঁড়েছেন, স্মোক বোম্ব ইউজ করেছেন এবং এমন কিছু পদক্ষেপ তারা গ্রহণ করেছেন যা নিঃসন্দেহে ছাত্র আন্দোলনের এই যে প্রাণকেন্দ্র ঢাকা ইউনিভার্সিটি সে তারা প্রত্যাশাই করেনি। হঠাৎ করে সেনাবাহিনী কেন এত সক্রিয় হয়ে গেল সে প্রশ্ন কিন্তু ছাত্ররাই তুলতে শুরু করে দিয়েছেন। আসল ঘটনাটা কি? আসল ঘটনাটা হলো বাসে ওঠাকে কেন্দ্র করে সিটি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটি বাকবিতণ্ডা শুরু হয়। প্রথমে এই বাকবিতণ্ডা এমনই চরম জায়গায় পৌঁছায় যে পরবর্তীকালে সেনাবাহিনীকে রাস্তায় নামতে হয় এবং এই পুরো ঘটনাটাই বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলার অবস্থা তা কিন্তু আন্তর্জাতিক মহলে এস্টাবলিশ করলো। এই খবর ইন্টারন্যাশনাল প্রাঙ্গণে কেন ছড়িয়েছে জানেন? প্রথমত এটি ফের একবার ছাত্রদের আন্দোলন। যেই সকল ছাত্র আন্দোলনের নামে বিরোধী শক্তিগুলোকে কার্যত একজোট করে ষড়যন্ত্রকারী শক্তিরা হাসিনা বিরোধী আন্দোলনে পরিণত করেছিলেন, সেই ছাত্র আন্দোলনের নতুন চেহারা কিন্তু কালকে দেখলো গোটা বাংলাদেশ, যাদের নিশানায় কিন্তু এখন সরাসরি মোহাম্মদ ইউনূস। আর সে সময় সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছিলেন, অর্থাৎ শোনা যায় হাসিনার নির্দেশ ছাড়াও সেনাবাহিনী একের পর এক ছাত্রদের উপর গুলি চালিয়েছেন, অত্যাচার করেছিলেন সে সময়। আজও কিন্তু সেনাবাহিনী ঠিক সেরকম একটা কড়া অবস্থান পালন করলেন। আর ছাত্রদের নিশানার মুখে কিন্তু বর্তমানে সেনাপ্রধান এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। আর এখানেই প্রশ্ন উঠেছে একাধিক মহলে যে এই সেনাবাহিনী এবং সেনাপ্রধান নিজের কর্তৃত্ব দেখাতে গিয়ে, নিজের ক্ষমতা দেখাতে গিয়ে পিছন থেকে ছুরিটা কি মারছেন ইউনূসকে? কেন আমি এই কথা বলছি তা নিঃসন্দেহে বিশ্লেষণ করব এই সমগ্র প্রতিবেদনে। তবে কালকে এই ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়। সেখানে তারা 9 দফা দাবি করেন। এই 9 দফা দাবি যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন হাসিনার পরবর্তীকালে মোহাম্মদ ইউনূস শুধু মুখটা বদলেছে, কিন্তু ঢাকা বা বাংলাদেশের চেহারাটা কিন্তু আজ 100 দিন পরে এসেও, 3 মাস পরে এসেও একই থেকে গেছে। সেদিনের সেই ছাত্র আন্দোলনকে কিন্তু সাধারণ মানুষ আবেগের জায়গা থেকে সমর্থন করেছিলেন। তারা কিন্তু ভুলেও বোঝেননি এই ছাত্র আন্দোলন নামে সে সময় হাসিনা বিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্র বাংলাদেশের ভবিষ্যৎকে আন্দোলিত করে দিতে পারে। সেই ছাত্রদের হাতে তারা দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু আজকের 3 মাস পরে এসে বাংলাদেশে ফের একবার ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ যে অশান্ত হবে তা হয়তো সেদিনের ওই সাধারণ জনগণ, সেই আবেগের দ্বারা যারা চালিত হয়েছিলেন সেদিন, আজ কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তারা হয়তো বুঝতেও পারেননি। 9 দফা দাবির মধ্যে ছাত্ররা কি বলেছেন? তারা পরিষ্কারভাবে বলেছেন 150 শতাধিক ছাত্রী বা শিক্ষার্থী আহত হয়েছে। অর্থাৎ এই দুপক্ষের গোলমালের মধ্যে 150 জন শিক্ষার্থী, ছাত্রছাত্রী আহত হয়েছে। এবার ভাবুন, বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিণতি বর্তমানে এমন জায়গায় চলে গেছে যে পাড়ার ক্লাবের একটা গুন্ডাদের মতো কোনো জায়গায় ঝামেলা শুরু হলে 150 জন আইন শৃঙ্খলা রক্ষা করার কমিটি থাকা সত্ত্বেও আহত হতে পারে। এটাই হয়তো বাংলাদেশে প্রকৃত দৈন্য দশা।
আমাকে এখানে আমি ক্যাম্পাসে ঢুকে গেছি, বলছি ক্যাম্পাসে ঢোকার দোকান না, আমাকে ক্যাম্পাসের গেট ভেঙে বাইরে এসেছে সেনাবাহিনী। আমরা ক্যাম্পাসে ঢোকার পরে সেনাবাহিনী কীভাবে সাহস হয় গেট ভেঙে ক্যাম্পাসে ঢোকা, ইভেন আমাদের অডিটোরিয়ামের গ্লাস টাস ভেঙে দিয়ে আসছে সেনাবাহিনী বাইরে, এবং প্রিন্সিপালের রুমের সামনে স্টুডেন্টদেরকে ফালায় মারছে সেনাবাহিনী। সেনাবাহিনীর কীভাবে সাহস হয় যে ক্যাম্পাসে ঢুকে স্টুডেন্টদেরকে লাঠি চার্জ করার, এবং পুলিশ সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে মারছে। আমরা দেখেছি যখন স্বৈরাচার পতনের সময় এরকম হয় নাই, তারা আজকে যে কাজ করেছে সেনাবাহিনী আমাদের সাথে। তো আমরা এখানে মেজর সাহেব যে আছে তার দায়িত্বে যে সেনাবাহিনী এখানে আছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে আইডেন্টিফাই করে বিচারের আওতায় আনতে হবে, না হলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিব। যদি এর বিচার না করে সেনাবাহিনীর, তাহলে ঢাকা কলেজ কিন্তু তাদের অবস্থান দেখিয়ে দিবে। একটা ক্যাম্পাসে সেনাবাহিনী কি করে আক্রমণ করে ক্যাম্পাসের গেট ভেঙে, এটা অবশ্যই জবাবদিহিতা করতে হবে এই মেজরকে দ্রুত সময়ের ভিতরে, না হলে কিন্তু আমরা ঢাকা কলেজে বসে থাকবো না। যাদেরকে হামলা করছে আমাদের বাইরে ঢাকা মেডিকেলে পর্যন্ত ভর্তি সেনাবাহিনীরা ক্যাম্পাসের ভিতরে ঢুকে সবাইকে মেরেছে। সেনাবাহিনী এই এখতিয়ার কোথা থেকে পেলে, একটা ক্যাম্প প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে কিভাবে মারে? আমরা গেট লক করে দিয়েছি, গেট ভেঙে তারা ঢুকে আমাদেরকে মেরেছে, ছাত্রলীগের কায়দায় মেরেছে। তারা কি ছাত্রলীগের কায়দায় কিভাবে আমাদেরকে গেট ভেঙে অডিটোরিয়াম ভেঙে মেরে দিয়ে আসলো? সিসি ক্যামেরা যদি দেখেন প্রত্যেকটাতে পাবেন সেনাবাহিনী ক্যাম্পাসে ঢুকে সবাইকে মারতেছে, এবং এসএটিভি সহ সকল টিভি লাইভ ছিল, তারপরেও তারা মারার সাহস পাইছে, ওইখানে কাউকে কেয়ার করে নাই। তারা ছাত্রলীগের কায়দায় ক্যাম্পাসে ঢুকছে, সবাইকে মারে বের হয়ে আসছে ক্যাম্পাস থেকে। তারা কেন এটা করলো? অবশ্যই তাদের জবাবদিহিতা করতে হবে, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে দ্রুত সময়ের মধ্যে, না হলে ঢাকা কলেজ আন্দোলনের হুঁশিয়ারি দিবে দ্রুত সময়ের ভিতরে। যখন এই ঘটনাটা এত বারবারন্তের জায়গায় গেল, তখন সেনাবাহিনী গ্রেনেড নিয়ে হাজির হলো, স্মোক বোম নিয়ে হাজির হলো, কাঁদানে গ্যাস নিয়ে হাজির হলো। কিন্তু এই ঘটনাটা অ্যালাউই তো সেনাবাহিনী করার উচিত ছিল না, কারণ বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলার সম্পূর্ণ দায়িত্ব তো সেনা প্রধানের হাতে। তাহলে এই বিষয়টা এই জায়গায় গেল কেন? প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। কোথাও গিয়ে জেনে শুনে মোহাম্মদ ইউনূসকে পিছন থেকে ছুরি মারছেন না তো সেনাবাহিনীরা? এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক মহলে উঠবে, কারণ বাংলাদেশের একাধিক ঘটনা দ্বারা আমি আপনাদের বুঝিয়ে দিতে পারি সেনাপ্রধান বা সেনাবাহিনীর ভূমিকা নিঃসন্দেহে সরকার বিরোধী, এবং সরকারের যে ভাবমূর্তি তা কিন্তু দিনের পর দিন পূর্ণ হচ্ছে সেনাবাহিনীর অতিরঞ্জকীয় পদক্ষেপে। তারা আর কি বলেছে আমি একটু বলে দিই। তারা বলেছেন আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, এমনকি শিক্ষকরাও আহত হয়েছেন। দেখুন, এই ছাত্রছাত্রীদের চিকিৎসা নিশ্চিত করতে হবে, এটা বাংলাদেশে অতি পুরনো একটা কথা। কারণ যখন হাসিনা বিরোধী আন্দোলন হয়েছিল তখন সেই ছাত্রছাত্রীরাও বলেছিল আমরা আবেগের জন্য প্রাণ দিয়েছি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গেছে, আমাদের চিকিৎসা নিশ্চিত করুন। কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম এই উপদেষ্টাদের ঘিরে ধরে সেই আহত শিক্ষার্থীরা ফের একবার আন্দোলন চালিয়ে বলেছেন আমাদের ভালো চিকিৎসার ব্যবস্থা করা হোক। অর্থাৎ 3 মাস আগের চিকিৎসাই কে করবে এখন কেউ জানে না। এখন হঠাৎ করে এই ছাত্রছাত্রীরা ফের একবার দাবি করছে তাদের চিকিৎসা যেন ভালো করা হয়, সুনিশ্চিত করা হয়। সেকেন্ড পয়েন্টটা, যেখান থেকে আমি এই ইন্টারভিউ বা এই প্রতিবেদন শুরু করেছিলাম, আমাদের স্থাপনা সেনাবাহিনী সরাসরি হামলা ও ভাঙচুর করেছে। এবার এখানেই প্রশ্ন, একটা কলেজের স্থাপনাকে ভাঙচুর করার অধিকার সেনাবাহিনীকে কে দিল? সেনাবাহিনীর কাজ কি যেখানে সেখানে ভাঙচুর করা? সেনাবাহিনীর কাজ কি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করা? সেনাবাহিনীর কাজ কি ছাত্রদের গুলি চালানো? এই যে প্রশ্নগুলো এখন হঠাৎ করে উঠতে শুরু করেছে, আপনারা হয়তো নিজেরাও বুঝতে পারছেন এই সেনাবাহিনীর কর্মকাণ্ড 100% সন্দেহের ঊর্ধ্বে হতে পারছে না। প্রয়োজন হয় পুলিশ আমাদেরকে রাবার বুলেট মারলো, হ্যাঁ ঠিক আছে, সব আমরা এইদিকে যখন চলে আসলাম, তারা এই আমাদের নাইমের গলি পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারে, তারা কিন্তু আমাদের ক্যাম্পাসে মুভ করতে পারে না কোনো ক্রমে। তারা আমাদের ক্যাম্পাসে মুভ করার পরে আমাদের ওখানে সাউন্ড গ্রেনেড ছোড়ার পরও আমাদের শিক্ষককেও লাঞ্ছিত করা হয়েছে, আমাদেরকেও লাঞ্ছিত করা হয়েছে। আজকে একটা আমাদের খুশির দিন, আজকে আমরা 184 বছর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি। এখানে তো আমরা রক্ত চাই না, এখানে তো আমরা গ্যামজাম চাই না, কিন্তু কেন সেনাবাহিনী পুলিশ আমাদের ক্যাম্পাসে ঢুকে এইরকম নৈরাজ্য চালানো? অর্থাৎ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ফের কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে উঠলো। ঠিক যেরকম ভাবে হাসিনা বিরোধী একটা আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হতো ঢাকাকে, ঠিক একই রকম গল্প কিন্তু বাংলাদেশের ইতিহাসে ফের একবার ফিরে এলো মাত্র 100 দিন পর। একদম ইতিহাসটা মেলান, তাহলে হয়তো এই বিশ্লেষণগুলো, এই গভীরতাগুলো আপনারা বুঝতে পারবেন। তৃতীয় কি কথা বলেছে তারা, ওরা জানেন? তারা বলেছেন বিশেষ করে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা এই হামলার নির্দেশ দিয়েছে তাদেরকে পদত্যাগ করতে হবে। সেদিনও সেই পুলিশ কর্তাদের পদত্যাগ চেয়েছিলেন ছাত্রছাত্রীরা। আজ 100 দিন পরে সেই পুলিশ কর্তা যারা হামলার নির্দেশ দিয়েছে তাদের পদত্যাগ করতে হবে। সেদিন পুলিশের রিভলভার থেকে গুলি চলেনি,
তা সত্ত্বেও পুলিশকে কাঠগড়ায় তুলে দিয়েছিলেন ছাত্রছাত্রীরা, কারণ সে সময় পুলিশের কন্ট্রোল ছিল হাসিনা সরকারের হাতে। আর আজকে যে পুলিশ আপনাদের উপর অত্যাচার চালালো, যারা আপনাদের উপর গ্রেনেড ছুড়লো, হ্যান্ড বোম ছুড়লো, তাদেরকে আপনাদের সরাতে হবে, মানে আপনারা সরাসরি কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধাচরণ করতে শুরু করলেন, যা আন্তর্জাতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর বলে আমার মনে হচ্ছে। 4 নম্বর ওরা কি বলেছে? 4 নম্বর বলেছে, ইতিপূর্বে সকল বিশৃঙ্খলার সাথে জড়িত সিটি কলেজের কতিপয় সন্ত্রাসী শিক্ষার্থীরা দোষী সাব্যস্ত হওয়া এবং পরবর্তী সংঘাত এড়াতে সিটি কলেজকে স্থানান্তরিত করতে হবে। এ এক অদ্ভুত দাবি। বাংলাদেশে যে যা খুশি দাবি করলেই বাংলাদেশ সরকার একটু কেঁপে যায়। তারা সিটি কলেজটাকেই স্থানান্তরিত করতে বলে দিচ্ছে, অর্থাৎ যে কলেজের ইতিহাস ওখান থেকে শুরু, সেই কলেজ থেকে তারা মানে শত শত ছাত্রছাত্রী প্রডিউস হয়েছে বাংলাদেশ জুড়ে, সেই সিটি কলেজটা একটা জায়গা থেকে অন্য জায়গায় তারা নিয়ে যেতে বলছে। আমি জানি না এর বাস্তব কি যুক্তি আছে বা আদতে করা সম্ভব কিনা, কিন্তু ছাত্রছাত্রীরা যে দাবি করেন এই সরকার যে ভদ্র ভালো ছেলের মতো করে দেয় তা হয়তো আপনারাও জানেন। তাই এই দাবিগুলোও এখন বালখিল্যতার পর্যায়ে তারা নিয়ে গেছেন। পরবর্তীকালে তারা বলেছেন, সিটি কলেজের শিক্ষার্থীরা নিন্দনীয় ঘটনায় সরাসরি নির্দেশ এবং তাদেরকে আইনের আওতায় আনাতে হবে। বাংলাদেশের আইন শৃঙ্খলার আওতায় কারা আনবেন, কিভাবে আনবেন, সেইটা কিভাবে সম্ভব এটাও আমার কাছে কিন্তু জানা নেই। এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাসরি ক্যাম্পাসে হাজির হতে হবে। এবার কোথায় স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কাজ কি? স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এই বাংলাদেশে বর্তমান থাকে, তাহলে সেনাবাহিনী কেন এরকম তৎপরতা দেখাচ্ছে অকারণে? দেখুন, এই রকম কথাবার্তা রাজনৈতিক দলগুলো না বলতে পারলেও বাংলাদেশের ছাত্রছাত্রীরা কিন্তু বলে ফেলে। তারা হয়তো আগে পরে সামনে পিছনে কিছুই ভাবে না, কিন্তু তারা যে দাবি তোলে সেই দাবির মধ্যে 20 to 30% দাবি এমন কিছু দাবি যেগুলো সত্যি বাংলাদেশের বড় একটা প্রশ্নবোধক চিহ্নের মুখে আনতে বাধ্য। অর্থাৎ সেনাবাহিনীর ভূমিকা, পুলিশের ভূমিকা, স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা, এই ভূমিকাগুলো নিয়ে চর্চা হওয়া কিন্তু প্রয়োজন। পরবর্তীকালে তিনি বলেছেন, এই হামলায় জড়িত সেনা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। পাশাপাশি এই ঢাকা কলেজের 184তম প্রতিষ্ঠাবার্ষিকী হামলা করে বর্তমান সরকারকে ব্যর্থ করার পরিকল্পনা করা হয়েছে, যাতে সরাসরি সিটি কলেজের পুলিশ জড়িত ছিল। অর্থাৎ তারা পরিষ্কারভাবে বলেছেন, বর্তমান সরকার বিরোধী চক্রান্ত যারা করেছেন তারা নাকি আক্রমণ চালিয়েছেন। এবার দেখুন, বাংলাদেশের সরকার ইউনূস সরকারের মানে বর্তমান সরকার, তাদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য পুলিশ এবং সিটি কলেজ একসঙ্গে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ঝাঁপিয়ে পড়েছে। আমি এই দাবি সারবত্তা কতটা আমি বুঝতে পারছি না। অর্থাৎ যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছিল তারা এখন কার্যত দুভাগে ভেঙে গেছে। এক পক্ষ সরকারের সঙ্গে আছে, অন্য পক্ষ যারা সরকারের সঙ্গে নেই তারা নাকি এবার সেই পক্ষের উপর ঝাঁপিয়ে পড়েছে। তাতে প্রত্যক্ষ মদত দিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। আপনারা যদি তলিয়ে ভাবেন তাহলে দেখবেন এই রকম স্টেটমেন্ট কিন্তু নিঃসন্দেহে ফের একবার মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে সেনাপ্রধানের যে দ্বৈরথ, ষড়যন্ত্রমূলক একটা অবস্থান, তা কিন্তু গোটা বিশ্বের সামনে এস্টাবলিশ করলো। পাশাপাশি তারা আরো একটা দুটো দাবি তুলেছেন, আমি আর দীর্ঘায়িত করছি না, কিন্তু মাথায় রাখতে হবে ঢাকা কলেজের ক্যাম্পাসে নিরাপত্তা সুনিশ্চিত করতে 24 ঘন্টার মধ্যে এই সকল দাবি দাওয়াকে তারা ফিরিয়ে নেওয়ার জন্য বাধ্য করতে চাইছেন সরকারকে, এবং ফের না হলে বড় একটা আন্দোলন করতে চাইছেন। এবার এখানেই প্রশ্ন হলো, কেন সেনাবাহিনী অতি তৎপরতার সঙ্গে এই ধরনের পদক্ষেপ নিলেন যাতে বাংলাদেশের আইন শৃঙ্খলা আবার খারাপ একটা জায়গায় চলে গেল? ঠিক কিসের জন্য সেনাপ্রধান বা সেনাবাহিনী দিনের পর দিন ছাত্রদের উপর অত্যাচার করছেন? যখন হাসিনা ছিল তখনও কিন্তু সেনাপ্রধানের ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে ছিল না। খোদ হাসিনা বলেছিলেন তিনি জাতির উদ্দেশ্যে একটি ভিডিও বানাতে চেয়েছিলেন, কিন্তু সেই ভিডিও কিন্তু বানানোর অনুমতি সেনাপ্রধান দেয়নি। সেনাপ্রধানের হাতে কিন্তু মোহাম্মদ ইউনূস সরকার দুর্গাপুজোর ক্ষমতা তুলে দিয়েছিলেন। সেনাপ্রধান কিন্তু কার্যত ব্যর্থ হয়েছেন। শুধু তাই নয়, সনাতনী সংখ্যালঘুদের উপর দিনের পর দিন অত্যাচারের ছবি কিন্তু আমরা দেখেছি। সিসিটিভি ভাঙার ফুটেজ দেখেছি, যেখানে দেখা যাচ্ছে সেনাবাহিনী সদস্যরা সিসিটিভি ভাঙছেন, তারপরে চট্টগ্রামে কিন্তু নির্যাতিত হতে হচ্ছে মানে অকারণে কাতারে কাতারে সনাতনী এবং সংখ্যালঘুদের। তাই সেনাবাহিনীকে কে অর্ডার দিচ্ছে, কে চালনা করছে, কি উদ্দেশ্যে তারা চলছে, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। অর্থাৎ প্রতি পদক্ষেপে কিন্তু ঘুরে ফিরে সেনাবাহিনীর ক্ষমতা এবং অপপ্রয়োগের একটা নিদর্শন কিন্তু আমাদের সামনে আসছে। কিছুদিন আগে বস্ত্র শিল্পের যে আন্দোলন হলো, সেখানেও নাকি সেনাবাহিনী গুলি চালিয়েছিলেন, যার ফলে 2 জন মারা যান।
শ্রমিক আন্দোলনকে সেনাবাহিনী কিন্তু কার্যত মানে গুলিতে বিদ্ধ করে শেষ করার চেষ্টা করেছেন। এরকম যদি একাধিক উদাহরণ দিই তাহলে দেখবেন শেষ 3 মাসে সেনাবাহিনী এমন কিছু ভূমিকা পদক্ষেপ পালন করেছে যার নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের সরকার বিরোধী বা ষড়যন্ত্রমূলক একটা আচরণ বলে আপনারাও বুঝতে পারবেন। তবে আজ কিন্তু আমি এই বিশ্লেষণ করার মতো জায়গায় না থেকেও বলতে বাধ্য হচ্ছি, ছাত্রছাত্রীরাই হয়তো আন্তর্জাতিক স্তরে বুঝিয়ে দিয়েছেন এই সেনাবাহিনী বা এই সেনাপ্রধান কিন্তু মোহাম্মদ ইউনূস বিরোধী ষড়যন্ত্র করছেন। কারণ তারা পরিষ্কারভাবে বলছেন আমরা সরকারের সঙ্গে আছি, কিন্তু যারা সরকারের সঙ্গে নেই তারা এবং পুলিশ এবং সেনাবাহিনী একত্রে মিলে আমাদের উপর আক্রমণ করছেন। অর্থাৎ যে অনুষ্ঠানে শিক্ষার উপদেষ্টা উপস্থিত থাকেন তার সামনে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন কিন্তু উঠবেই। মোহাম্মদ ইউনূস আবার বলছিলেন বাংলাদেশের শিক্ষা একদম ঠিক পথে চলছে। মোহাম্মদ ইউনূস কখন কি বলেন তার সত্যি কোনো হিসাব থাকে বলে আমি জানি না, তিনি বুঝে শুনে বলেন নাকি সেটাও আমি জানি না। মোহাম্মদ ইউনূস যখন এ ধরনের কথা বললেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিটি কলেজকে সামনে রেখে সেনাবাহিনী কিন্তু বড় একটা খেলা খেলে দিয়ে চলে গেলেন। ছাত্রদের যেরকম ভাবে সেনাবাহিনী খেপালেন, সেনাপ্রধান খেপালেন, তার আফটার এফেক্ট যে কি হবে তা কিন্তু অতি সাধারণ বাচ্চাও আজকে বুঝতে পারছে। কিন্তু আমার ভীষণ মাত্রায় মনে হচ্ছে ফের একবার আইন শৃঙ্খলাকে ঘেঁটে দিয়ে সেনাবাহিনী কিন্তু সরকার গঠনের দিকে এগিয়ে যাবে বলেই আমার মনে হয়। আর প্রকাশ্যে ইউনূস সরকারের বিরোধিতা করা, ইউনূস সরকারকে বিপাকে ফেলা যদি বাংলাদেশের এই সেনা আইনি বা সেনাপ্রধানের মূল লক্ষ্য হয়ে থাকে তাহলে আন্তর্জাতিক স্তরে কিন্তু ইউনূস সরকারের ব্যর্থতা এবং ইউনূস সরকারের স্থায়িত্ব নিয়েও বড় প্রশ্নচিহ্ন উঠতেই পারে। তবে আজ ছাত্রছাত্রীরা যে কথা বুঝতে পেরেছেন সাধারণ মানুষ কবে বুঝবেন সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।